নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। সত্যান্বেষী শব্দটা শুনলেই কেমন একটা শরীরে কাঁটা দিয়ে ওঠে না? ঠিক যার কথা আপনি ভাবছেন তাকে একটু নতুন নামে খুঁজে দেখলে কেমন হয় বলুন তো। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি লেখক সুকান্ত দাসের কলমে সত্যান্বেষী নিখিলেশ বক্সী সিরিজের প্রথম গল্প মোহর রহস্য নিয়ে। আশা করি গল্পটি আপনাদের খুবই ভালো লাগবে। আর প্রতি সপ্তাহে এরকম দারুণ দারুণ সব গল্প শুনতে হলে কি করতে হবে মনে আছে তো? শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। জানলার কাছে দাঁড়িয়ে নিখিলেশ বেশ কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে রইল। তারপর নিজের ইজি চেয়ারে এসে হেলান দিয়ে খবরের কাগজটা মুখের ওপর তুলে নিয়েছে। এমন সময় বাইরে থেকে পুটিরাম এসে বলল, দাদা বাবু, আপনার সাথে দেখা করতে কয়েকদিন এসেছেন। নিখিলেশ খবরের কাগজ থেকে মুখ না তুলেই বলল, পাঠিয়ে দে। আর 3 কাপ চা একটু পাঠিয়ে দিতে বল না তোর বৌদিমণিকে। পুটিরাম ঘর থেকে বেরিয়ে যেতেই আমি চেয়ারের উপর একটু নড়ে চড়ে বসলাম। তারপর বললাম, কতদিন হলো বলো তো নিখিলেশ? নিখিলেশ আগের মতোই খবরের কাগজে দৃষ্টি নিবদ্ধ রেখেই বলল, প্রায় মাসখানেক। তবে এর মাঝে কিন্তু 2টো কেস এসেছিল, সে ব্যাপারটা তুমি জানো না। তবে কেসে তেমন কিছু নেই বলে আমি নিইনি। আর দাসবাবুর একটা কেস ছিল, আমি দাসবাবুকে টেলিফোনে কয়েকটা কথা বলে দিয়েছিলাম, তিনি উদ্ধার করে নিয়েছিলেন। তাই অযথা হতাশ হয়ে পড়ো না অমরজিৎ, মনে হয় এই কেসে কাজটা আমাদের লাগবে। কিছু কিছু কথা নিখিলেশ খুব সহজেই বুঝে যায়। আসলে নিখিলেশের অনুমান শক্তি যে সাধারণ মানুষের চেয়ে একটু বেশি, সেটা বলার অপেক্ষা রাখে না। তবে মাসখানেক ধরে হাতে কোনো কেস না থাকায় নিখিলেশ কতটা অধৈর্য হচ্ছিল আমি জানি না, তবে আমি বেশ অধৈর্য হয়ে পড়ছিলাম। তাই আমার এই কথা। একটু পরেই আমাদের ঘরে এসে ঢুকলেন এক ভদ্রলোক। ভদ্রলোকের পরনে একটা নীল রঙের পাঞ্জাবি, নিচে সাদা রঙের ধুতি। তবে পাঞ্জাবিটা যে নেহাত নতুন নয় সেটা বোঝা যায়। ভদ্রলোকের মাথার চুলে সামান্য পাক ধরেছে, কপালের মাঝখানে একটা যতদূর মনে হয় চন্দন জাতীয় কিছু ঠিক হবে, চোখে চশমা। ভদ্রলোক ঘরে ঢুকেই সোজাসুজি নিখিলেশের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, নিখিলেশ বাবু, এই অসময়ে এসে কি আপনাকে খুব বিরক্ত করলাম? খুব একটা যে ব্যস্ত ছিলাম তা বলতে পারি না। আপনি বলুন, কি সাহায্য করতে পারি আপনাকে? ভদ্রলোক আমাদের সামনের চেয়ারটায় বসলেন। একটু পরেই পুটিরাম 3 কাপ চা দিয়ে গেল। সকলেই তুলে নিলাম। চায়ে চুমুক দিয়ে তারপর বললেন, আসলে নিখিলেশ বাবু, বেশ কয়েকদিন ধরেই আপনার কাছে আসবো বলে ভাবছিলাম, তবে আশা হয়ে উঠছিল না। আজ সময় আর সুযোগ দুটোই পেয়েছি। এদিকে একটা কাজে এসেছিলাম, তাই আপনার সাথে দেখা করে যাই। আপনাকে আমার একটা ব্যাপারে সাহায্য করতে হবে। আপনি সাহায্য করলে হয়তো আমি এই যাত্রায় বিপদ থেকে উদ্ধার পেয়ে যাব। বলুন, আমি শুনছি। আমার নাম হেমন্ত গঙ্গোপাধ্যায়। আমার বাবা ছিলেন যামিনী গঙ্গোপাধ্যায়। আমাদের পৈতৃক বাড়ি কিন্তু এখানে নয় নিখিলেশ বাবু, আমাদের বাড়ি বরিশাল জেলা। সেখান থেকে ভাগ্যের কারণে বাবা শহরে এসে পৌঁছয়। বাবা যখন শহরে আসে তখন তার কাছে তেমন কিছুই ছিল না নিখিলেশ বাবু। তবে বাবা ব্যবসা শুরু করেছিলেন লবণের। সেই লবণের ব্যবসা শুরু করে এই শহরের বুকে একটা ভাড়া বাড়িতে থাকতেন বাবা। তা ব্যবসা বেশ ভালোই এগোতে থাকে, আর আস্তে আস্তে ভাড়া বাড়ি ছেড়ে একসময় আমাদের একটা নিজেদের বাড়ি হয়। খুব বড় নয়, তবে খুব ছোটও নয়। আমাদের বাড়িতে গেলে আপনি বুঝতে পারবেন। সে কথা এখন আর বলার প্রয়োজন নেই, আসল কথাটাই বলি। বাবার মৃত্যুর আগে বাবা আমায় বিয়ে করার জন্য বেশ জোর করতেন, তবে তখন আমি সেই ব্যাপারটা নিয়ে ভেবে দেখিনি। বাবা মারা গেছে আজ থেকে প্রায় 10 বছর আগে। আজ পর্যন্ত আর বিয়ে হয়ে ওঠেনি। অ্যাকচুয়ালি একা থাকি, নিজের সময় ভালোভাবে কেটে যায়। বাবার একটা দোকান রয়েছে, দোকানটা এখন আমি চালাই না, অন্য লোককে দিয়েছি। সব ঠিকঠাক ছিল, কিন্তু এই
সবকিছুর মধ্যে ব্যাঘাত ঘটালো একটা বাক্স। এতক্ষণ চুপ করে সবকিছু শুনলেও এবারে নিখিলেশ বলে উঠল, বাক্স? হ্যাঁ নিখিলেশ বাবু, একটা বাক্স। একটা বাক্স আমার রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। আপনি বললে হয়তো বিশ্বাস করবেন না, কথাটা আপনাকে আমি কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। আপনি কি বিশ্বাস করবেন আমার কথা? দেখুন, এই পেশায় আসার পর থেকে আমাকে এমন অনেক অদ্ভুত ব্যাপার শুনতে হয়েছে, এমনকি নিজের চোখেও দেখতেও হয়েছে, তাই কোনো প্রমাণ থাকলে অবিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না। যেটা বলছিলাম, একটা বাক্স। আসলে কয়েকদিন আগে বাবার ঘরের আলমারি কোনো কারণে খুলতে হয়েছিল। সেই আলমারিটা খুলে আলমারির ভেতরে একটা বাক্স পাওয়া যায়, আর সেই বাক্সের মধ্যে ছিল একটা ছোট্ট সোনার কয়েন, মানে আপনি যেটাকে মোহর বলতে পারেন। সেটা সেই বাক্সের মধ্যে পাই, আর তার সাথে পাই একটা হাতে লেখা চিঠি। এতদিন আপনি সেই বাক্সটা দেখেননি? বাবার মৃত্যুর পরে বাবার ঘরে খুব একটা যাওয়া হতো না, আর তার আলমারি ঘেঁটে ব্যবসার কাগজপত্র যা প্রয়োজন ছিল সেগুলো আগেই বার করে নিয়েছিলাম। বুঝলেন না নিখিলেশ বাবু, তখন বাক্সটা খুব একটা চোখে পড়েনি। আর তাছাড়া বাক্সটা বেশ ছোট, আলমারির একটা কোনায় পড়েছিল, তখন আর সেটার দিকে গুরুত্ব দেওয়ার কথা ভাবিনি। তারপরে বাবার ঘর প্রায় বন্ধই থাকে, বছরে হয়তো দুবার ঘরের দরজা খুলে পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো। আমি নিখিলেশবাবু একাই থাকি, ঘরের কোনো কাজে প্রয়োজন হলে বাইরে থেকে দু একজন চেনা লোককে আনিয়ে ওই ঘরের কাজকর্ম করাই। বাইরে লোক ঘরে থাকবে কিংবা কাজের লোক সবসময় থাকবে সেটা আমার ঠিক ভালো লাগে না। নিজের হাতে রান্না করে নিজেই খাই। তারপর বাক্সটার কথা বলুন। আর সেই বাক্সের মধ্যে যে চিঠিটা ছিল তাতে কি লেখা আছে? সোনার মোহরটা পেয়ে বেশ কিছুক্ষণের জন্য অবাক হয়ে গেছিলাম। মোহরটা হাতে নিয়ে দেখতে দেখতে বুঝতে পেরেছিলাম সেটা বেশ পুরনো, তার গায়ে লেখা সমস্ত কিছুই কেমন অস্পষ্ট হয়ে গেছে। তবে এত কিছুর মধ্যেও সেটা যে সোনার তা ভালোভাবেই বোঝা যায়। সোনার মোহরটা নিয়ে তখনকার মতো বাক্সটার ওপর একবার চোখ বুলিয়ে বাক্সটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। গোটা দিন মোহরটা নিয়েই কেটে গিয়েছিল। নিখিলেশবাবু বুঝতেই পারছেন, এমন একটা জিনিস খুঁজে পাওয়া এটা তো আর চারটিখানি কথা নয়। তবে বুঝতে পেরেছিলাম এটা বাবাই রেখে গেছেন। চিঠিটা তাহলে কবে দেখলেন? চিঠিটা দেখেছিলাম তার দুদিন পরে। তবে চিঠিটা যেদিন দেখতে পেয়েছিলাম সেদিন কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেছে। আসলে মোহরটা আমি সেই বাক্সের মধ্যে রেখে বাবার ঘরের আলমারিতেই রেখে দিয়েছিলাম, যেখানে ছিল। আমি ভেবেছিলাম বাবার সম্পত্তি, তাই এটা বাবার আলমারিতে থাকা প্রয়োজন। কিন্তু পরে যেদিন বাক্সটা খুলি সেদিন বাক্সটার মধ্যে আর মোহরটা ছিল না, তবে চিঠিটা তখন ছিল। তখনই আমি সেই চিঠিটা নিয়ে পড়েছিলাম নিখিলেশবাবু, আর তখনই আশ্চর্যজনক একটা কথা জানতে পারি। চিঠিটা নিয়ে কি আশ্চর্য কথা আছে সেটা পরে জানবো, তবে একটা কথা বলুন হেমন্তবাবু, মোহরটা ওই বাক্সের মধ্যে না দেখে আপনার প্রথমে কি মনে হয়েছিল? বাবার ঘরের দরজায় আমি তালা কখনো দিতাম না, তবে মোহরটা ওখানে রাখার পর থেকে বাইরের দরজায় তালা দিয়ে রাখতাম। তবে আলমারি সেভাবে বন্ধ করা হতো না, তার একটা কারণ হলো আলমারির ওই তালাটা নষ্ট হয়ে গিয়েছিল। শুধু শুধু একটা আলমারি পাল্টানোর তো প্রয়োজন দেখি না, তাই তেমনই রেখে দিয়েছিলাম। এর মাঝখানে, মানে মোহরটা খুঁজে পাওয়া আর চুরি যাওয়ার মাঝখানে আপনার কখনো মনে হয়েছিল যে বাড়িতে চোর আসতে পারে বা অন্য কিছু? আমার ঘুম খুব একটা গভীর নয় নিখিলেশবাবু, যে কোনো একটা শব্দ হলে আমার ঘুম সঙ্গে সঙ্গে ভেঙে যায়। তবে আমি নিশ্চিত রাতের বেলা বাড়িতে কেউ আসেনি। আসলে তাকে তো দরজা খুলে বাড়ির ভেতরে ঢুকতে হবে। আমার নিজের ঘরের দরজা আমি নিজে ভেতর থেকে বন্ধ করে ঘুমোতে চাই। নিখিলেশ চুপ করে কি যেন ভাবল, তারপরে বলল, আচ্ছা, মোহর যে চুরি গেছে সে ব্যাপারে আপনি নিশ্চিত? তবে চিঠিটার বাক্সটা আলমারিতে রয়েছে, তাই তো? হ্যাঁ নিখিলেশবাবু, চিঠিটা আর বাক্সটা আগের মতোই রয়েছে। আর তখনই আমি বাক্স থেকে চিঠিটা বার করে পড়ে দেখেছি হাতের লেখা যে আমার বাবার নয়, এটা আমি নিশ্চিত। এই কথাটাই নিখিলেশ যেন একটু অবাক হলো। তারপর বলল, তাহলে লেখাটা, মানে হাতের লেখাটা কার বলে আপনার মনে হয়? ঠিক বলতে পারবো না। আমার ঠাকুরদার হতে পারে, আবার এমন কারুর হতে পারে যে ওই মোহরটা দিয়েছিল আমার পরিবারকে। চিঠিটা আসলে সেভাবেই লেখা, কাকে লেখা হয়েছে, কখন লেখা হয়েছে তার কোনো কিছুই বোঝা সম্ভব নয়।
আমার উচিত ছিল সেটা নিয়ে আসা, কিন্তু সত্যি বলতে একদম মনে নেই। তাহলে আপনাকে গোটা ব্যাপারটা খুলেও বলতে পারি। যাওয়াটা জরুরি, একবার ব্যাপারটা সামনে থেকে দেখা দরকার, তবে আজ আর সম্ভব নয়। আজ আমি থাকবো না নিখিলেশবাবু, আমায় এক্ষুনি একটা জায়গায় বেরিয়ে পড়তে হবে এখান থেকে। একটা কাজ রয়েছে, এই বাড়ি ফিরতে ফিরতে সেই বিকেল হয়ে যাবে। আপনারা কালই আসুন, কাল সকালে যদি আসেন তাহলে ভালো হয়। আমার বাড়িতে কিন্তু টেলিফোন নেই নিখিলেশবাবু, আমি টেলিফোন ব্যবহার করি না। আমার ঠিকানাটাই একটা কাগজে। নিখিলেশের এগিয়ে দেওয়া একটা ডায়েরির পাতায় হেমন্তবাবু তার ঠিকানা লিখে দিয়ে চলে গেলেন। তিনি বেরিয়ে যাওয়ার পরে নিখিলেশ বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপরে বলল, অমরজিৎ, ভদ্রলোকের কথা শুনে তোমার কি মনে হলো? এ তো অতি সোজা ব্যাপার নিখিলেশ। ভদ্রলোকের বাবা কিংবা ঠাকুরদা যে কেউ একটা সোনার মোহর তার বাড়িতে রেখে গিয়েছিলেন, আর তার সাথে রেখে গিয়েছিলেন একটা চিঠি। চিঠিটার ব্যাপারে না জানা পর্যন্ত তেমন কিছুই তো বোঝা যাবে না। যদিও তবে ভদ্রলোকের মনে হয়েছে চিঠিটা তার বাবার লেখা নয়, অন্য কারো লেখা। আর একটা ব্যাপার বোঝা গেল যে মোহরটা চুরি হয়ে যায় ঠিকই, তবে বাক্সটা আর চিঠিটা আগের মতোই রয়েছে। তাহলে চুরিটা হলো কখন? ভদ্রলোক তো রাতে দরজা বন্ধ করে ঘুমাতে যান, ভেতর থেকে বন্ধ দরজা তো আর বাইরে থেকে খোলা যাবে না। তার বাড়িতে আর কেউ থাকেও না, তাহলে ভদ্রলোকের তো একটা দোকান রয়েছে তিনি বলেছেন, সেখানে তিনি যান না সে কথা ঠিক, তবে মাঝে মাঝে হয়তো বাড়ির বাইরে যান, তখনই বাইরে থেকে কেউ বাড়িতে ঢুকে মোহরটা নিয়ে গেছে। সেক্ষেত্রে একটা প্রশ্ন থেকেই যায়, বাইরের কেউ এই মোহরের ব্যাপারে জানলো কি? নিখিলেশের এই কথাটার কোনো উত্তর আমি দিতে পারলাম না। একবার মনে হলো তিনি নিজেই হয়তো কাউকে বলেছেন, তারপর আবার মনে হলো সেটার সম্ভাবনাও খুব কম। নিখিলেশ বোধহয় কিছু একটা ভাবছিল, তারপর চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, ভদ্রলোক এত কিছু করলেন কিন্তু চিঠিটা নিয়ে এলেন না। এখন কোনো কিছু অনুমান করার প্রয়োজন নেই, বাড়িতে গিয়েই দেখি। অমরজিৎ, বুঝলে? পরদিন সকালে নিখিলেশের সাথে আমি গিয়ে পৌঁছলাম হেমন্তবাবুর বাড়িতে। ভদ্রলোক যে বাড়িতেই ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। আমরা ঘরের সদর দরজার কড়া নাড়তেই ভেতর থেকে ভদ্রলোক বেরিয়ে এসে আমাদের দেখে বেশ খুশি হলেন। তারপরে নিজের ঘরে নিয়ে গিয়ে বসালেন, নিজের হাতে আমাদের জন্য চা তৈরি করে আমাদের দিলেন। চা খেতে খেতে বললেন, বলেছিলাম না নিখিলেশবাবু, আমার বাড়িটা খুব একটা বড় নয়, আবার খুব একটা ছোটও নয়। এখন আপনার দেখে কি মনে হচ্ছে? এখানে ভদ্রলোকের বাড়ির ব্যাপারে একটু বলে রাখা দরকার। সামনে একটা গেট পেরিয়ে আমরা ভেতরে ঢুকেছি। দুপাশের ছোট বাগান, তারপর একটা 3 কামরার একতলা ঘর, তবে উপরে ছাদ রয়েছে। একতলা ঘরের মাঝখানে একটা ছোট বসার মতো জায়গা, দুপাশে 2টো ঘর, আর ডান দিকে একটা ছোট ঘর, বোধহয় ওটাই রান্নার জায়গা। একটা বাথরুম বাইরে রয়েছে। আমরা বসার ঘরে যেখানে বসেছিলাম তার আশেপাশে ছোটখাটো সাজানোর জিনিস ছড়িয়ে রাখা, যেমন একটা ফুলদানি, একটা মাটির মূর্তি টেবিলের উপর রাখা, আর আরও চারিদিকে শৌখিনতার ছাপ রয়েছে। দেখেই বোঝা যায় ভদ্রলোক বেশ শৌখিন। বাইরের বাগানে যে প্রতিদিন পরিচর্যা করা হয় তা বাগানের ফুল এবং একপাশের অল্প স্বল্প সবজি গজিয়ে ওঠা দেখলে বোঝাই যায়। নিখিলেশ চা খেতে খেতে বলল, এই বাগানের বাইরের কাজ, তাছাড়া ঘরের কাজ সমস্ত কিছু আপনি একাই করেন? বাড়িতে তো আর তেমন কোনো কাজ নেই। একটা দোকানঘর ভাড়া দেওয়া রয়েছে, আর একটা দোকানের আয় থেকে যা আসে তাতে একার সংসার চলে যায় নিখিলেশবাবু। অর্থ জমিয়ে রাখার কথা আমি খুব একটা ভাবি না, তবু ওই সামান্য কিছু জমানো আছে, অসুখ বিসুখ করলে কাজে লাগবে। আর তাছাড়া খুব একটা কোথাও যাইও তো না, বাড়িতেই থাকি, বইপত্র পড়েই সময় কেটে যায়। আপনার সেই চিঠিটা আর আপনার সেই বাক্সটা একটু দেখতাম। হেমন্তবাবু যেন একটু লজ্জা পেলেন, সেভাবেই বললেন, এই দেখেছেন নিখিলেশবাবু, মাথাতেই ছিল না। আপনি 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 বসুন বসুন, আমি এক্ষুনি নিয়ে আসি। হেমন্তবাবু উঠে 2টো ঘরের মধ্যে একটা ঘরে চলে যেতে আমি চাপা স্বরে বলে উঠলাম, এই দেখেছ ভদ্রলোকের কেমন ভুলো মন, চায় কিন্তু চিনি দিতে একদম ভুলে গেছেন। চিনি আছে অমরজিৎ, তবে চিনি বেশ সামান্য। মনে হয় ভদ্রলোক চিনিটা দেওয়ার সময় কোনো কারণে অন্যমনস্ক হয়ে গিয়েছিলেন, তাই। সে যাই হোক, এখন খেয়ে ফেলো তো। নিখিলেশের কথায় আমিও খেয়ে ফেললাম।
তবে চাটা বেশ সুন্দর হয়েছিল, একটু মিষ্টি কম মনে হয়েছে এই যা। ভদ্রলোক একটু পরেই আমাদের সামনে এসে যখন বসলেন তখন তার হাতে একটা বাক্স। বাক্সটা কাঠের তৈরি সেটা বোঝাই যায়, আর বেশ পুরনো বাদামি রঙের রং করা। সেটা সামনে টেবিলের উপর রাখতে রাখতে ভদ্রলোক বললেন, এই যে নিখিলেশ বাবু, এই সেই বাক্স, আর এর মধ্যে রয়েছে। বলে বাক্সটার ঢাকনা খুলতেই তার ভেতরে একটা ছোট সাধারণের কাগজ দেখা গেল। সেটা বাইরে বের করে এনে বাক্সটা বন্ধ করে একপাশে ভদ্রলোক সরিয়ে রাখলেন। নিখিলেশের হাতে কাগজটা তুলে দিতেই নিখিলেশ মন দিয়ে সেটা দেখতে লাগলো। বেশ কিছুক্ষণের মধ্যে নিখিলেশের বোধহয় চিঠিটা পড়া হয়ে গিয়েছিল, তাই আমার দিকে বাড়িয়ে বলল, চিঠিটা দেখে মনে হচ্ছে আপনার পরিবারের কাউকে এই চিঠিটা পাঠানো হয়েছে, আর তার সাথে আপনার পরিবারের কাউকে বেশ কিছু সোনার মোহরও পাঠানো হয়েছিল, বোধহয় লুকিয়ে রাখার জন্য। কিন্তু বাবা কখনোই আমায় এমন কোনো কথা বলেননি নিখিলেশ বাবু। আর বাক্সটা যে বাবার আলমারিতে আছে সেটাও আমি ঠিক জানতাম না আগে। দু একবার দেখেছি বাবার মৃত্যুর পরেই, তবে খুলে দেখা আর হয়নি। আপনি যেমন দেখেছেন তেমনি হয়তো আপনার বাবাও দেখেছেন, তবে চিঠিতে বেশ কিছু সোনার মোহরের কথা রয়েছে, সেগুলি আপনার পূর্বপুরুষের কাউকে হয়তো পাঠিয়ে থাকবে, কিন্তু সেগুলো কোথায় আছে? এমনটাও তো হতে পারে যে জিনিসটা আমাদের দেশের বাড়িতে থাকার সময় পাঠানো হয়েছে। না হেমন্তবাবু, সেটা মনে হচ্ছে না। এই বাক্সটা এখানে থাকার পেছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, কিন্তু মোহরটা হারালো কিভাবে? আমার মনে আছে নিখিলেশ বাবু, আমি যখন বাক্সটা বন্ধ করে রেখেছিলাম তখন ওর মধ্যে মোহর ছিল, কিন্তু পরে যেদিন বাক্সটা খুললাম সেদিন আর ওটা দেখতে পেলাম না। ঘরের দরজা যে আপনি ভেতর থেকে বন্ধ করে ঘুমাতে যান, সে ব্যাপারটা আপনি নিশ্চিত তো? হ্যাঁ নিখিলেশ বাবু, আপনি বুঝতে তো পারছেন আমি একা থাকি, তার উপর বাড়িতে সামান্য কিছু টাকা পয়সা সবসময় থাকে, তাই ঘরের দরজা আমি সন্ধ্যের পরেই ভেতর থেকে বন্ধ করে দিই। বাইরে যাওয়ার প্রয়োজন হলে তখন দরজা খুলে বাইরে যাই। নিখিলেশ চুপ করে কিছুক্ষণ কি যেন চিন্তা করল, তারপরে বলল, একটা কথা হেমন্তবাবু, আপনি একটু মনে করে বলুন তো, আপনি ওই মোহরের কথাটা কাউকে বলেছিলেন? না, মনে তো পড়ে না। আপনি বলেছেন আপনার বাড়িতে কাজের জন্য আপনি বাইরের লোককে মাঝে মাঝে নিয়ে আসেন। সেই বাইরের লোক কি একজনই থাকে, না প্রতিবার বা বারবার সেই লোক বদল হয়? বদল হয় নিখিলেশ বাবু, আমার দোকানে যে লোকটি কাজ করে সেই নতুন লোক আমায় এনে দেয় ওই প্রতিবার কাজের সময়, কিন্তু তাদের সাথে আমি ওই বিষয়ে কথা বলতে যাব কেন? আপনি নিজে থেকে ব্যাপারটা বলেছেন সেটা নাও হতে পারে, হয়তো কথায় কথায় বলে ফেলেছেন। হেমন্তবাবু এ কথায় কি যেন ভাবলেন, তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, সেটা হলেও হতে পারে, কিন্তু আমার মনে পড়ছে না নিখিলেশ বাবু। এখন আপনি বলুন এখান থেকে ব্যাপারটা কিভাবে শুরু করা যায়, মানে ওই মোহরটা খুঁজে পেতে গেলে তো আর আপনাকে কোনো একটা রাস্তা ধরে তদন্ত করতে হবে। নিখিলেশের চা খাওয়া হয়ে গিয়েছিল। সে চেয়ারে হেলান দিয়ে ঘরের চারিদিকে চোখ ঘুরিয়ে দেখছিল। এক সময় বলল, আপনি চিন্তা করবেন না, আমি আপনার কেসটা হাতে নিচ্ছি, তবে এই চিঠিটা আমি আমার কাছে রাখবো। আশা করি আপনার কোনো আপত্তি নেই, বরং এই বাক্সটা সহই আমি নিয়ে যাই। হেমন্তবাবু একটু চুপ করে রইলেন। তিনি কিছু একটা বোধহয় ভাবছিলেন, তারপর যেন হঠাৎ করেই হতাশ গলায় বললেন, ঠিক আছে নিখিলেশ বাবু, আপনি যখন চাইছেন তাহলে নিয়ে যান। তবে দেখবেন নিখিলেশ বাবু, বাবার শেষ স্মৃতি বলতে কিন্তু এই বাক্সটাই আমার কাছে আছে। বুঝতেই পারছেন আমি আপনাকে কি বলতে চাইছি। নিখিলেশ কোনো কথা বলল না, মাথা নেড়ে সামান্য হেসে চেয়ার ছেড়ে উঠে পড়ল। তার দেখা দেখি আমি উঠে পড়লাম। নিখিলেশ বলল, আপনার বাবার ঘরটা একবার দেখতে চাই। হেমন্তবাবু কোনো কথা না বলে আমাদের একটা ঘরের দিকে নিয়ে গেলেন। একটু আগেই যে ঘরটা থেকে তিনি বাক্সটা নিয়ে এসেছিলেন সেই ঘরটাই। ঘরের দরজা এখন ভেজানো ছিল। সেটা ঠেলে ভেতরে ঢুকতেই আমরা বুঝতে পারলাম এই ঘরে খুব একটা বেশি ভদ্রলোক আসেন না। এদিকে ওদিকে সামান্য ধুলোর ছাপ বিছানা এবং মেজের উপর পড়ে রয়েছে। এগিয়ে গিয়ে একটা আলমারি দেখিয়ে ভদ্রলোক বললেন, এই আলমারিতে সেই বাক্সটা ছিল নিখিলেশ বাবু। মাফ করবেন, হয়তো প্রশ্নটা একটু ব্যক্তিগত, তবুও না করে থাকতে পারছি না। আপনি হঠাৎ আলমারিটা খুলতে গিয়েছিলেন কেন? তেমন কোনো কারণ নেই, ঘরটা পরিষ্কার করার জন্য ঘরে এসেছিলাম। আমার সাথে একটা লোকও ছিল, তখনই আলমারিটা খুলে সমস্ত কিছু বাইরে বের করে আবার গুছিয়ে রাখবো এমনটা ভেবে ওই সবকিছু বাইরে বার করেছিলাম। তখনই বাক্সটা চোখে পড়লো, তারপর তো বাক্সটা খুলে।
এক মিনিট। আপনি যখন বাক্সটা খুলেছিলেন তখন কি আপনার কাছে ওই লোকটি ছিল যাকে আপনি কাজের জন্য এনেছিলেন? হেমন্তবাবু বেশ কিছুক্ষণ কি যেন ভাবলেন, তারপরে বললেন, হ্যাঁ হ্যাঁ, সমস্ত কিছু বাইরে বার করে আলমারি নতুন করে গুছিয়ে ফেলেছিলাম। ঘরের ভেতর তখন লোকটা ঘরের ওই ধুলো ঝুল এই সমস্ত পরিষ্কার করছিল। আমি আলমারির সমস্ত কিছু মুছে আবার আলমারিতে ভরে রাখি। তারপর কি মনে হতে টেবিলের ওপর রেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে নিখিলেশবাবু বাক্সটা কিন্তু আমি এই ঘরে খুলিনি, আমার ঘরে নিয়ে গিয়েছিলাম, তারপর ওখানে খুলেছিলাম। বাক্সটা খোলার সময় আমার ঘরে আমি ছাড়া কিন্তু আর কেউ ছিল না। মনে হলো নিখিলেশ কিছু একটা আন্দাজ করতে শুরু করেছিল, কিন্তু হেমন্তবাবুর কথায় সেটা জমে উঠতে পারল না। নিখিলেশ এগিয়ে গিয়ে আলমারিটা ভালো করে পরীক্ষা করল। আলমারিটা খুলে দেখল আলমারির মধ্যে অতি সাধারণ কিছু জিনিসপত্র, কাগজ, জামা কাপড়, এসব ছাড়া আর তেমন কিছুই নেই। বেশ কিছুক্ষণ ঘরের মধ্যে ঘুরতে ঘুরতে একটা জানলা পড়ল বাঁদিকে। সেই জানলা দিয়ে সামনে বারান্দাটা দেখা যায়। আসলে এই ঘরটা একদম বাগানের দিকে। নিখিলেশ কি যেন ভাবতে লাগলো, তারপরে এক সময় বলল, ঠিক আছে হেমন্তবাবু, আজকের মতো আমরা চলি। বাক্সটা আমার কাছেই থাক। আশা করছি কিছু একটা বার করতে পারবো। আমি আশা রাখি নিখিলেশবাবু আপনি আমার মোহর উদ্ধার করে দিতে পারবেন। ভদ্রলোক আমাদের সাথে দরজা পর্যন্ত এলেন, তারপর আমাদের বিদায় জানিয়ে আবার বাড়ির মধ্যে ঢুকে পড়লেন। ভদ্রলোকের বাড়ির বাগানটা কিন্তু বেশ সুন্দর, একদম চোখে পড়ার মতো। কিছু ফুল ফুটে রয়েছে বাগানের মাঝখান দিয়ে, ছোট্ট পায়ে চলার রাস্তা, আর একদিকে ফলের বাগান, অন্যদিকে আবার ফুলের বাগান। ফল বলতে সবজি আর ছোটখাটো কিছু ফলের গাছ রয়েছে। আমরা হেমন্তবাবুর বাড়ি থেকে যখন নিজের বাড়িতে ফিরে এলাম তখন প্রায় দুপুর হয়ে এসেছে। আমাদের ঢুকতে দেখেই বৌঠান বলে উঠল, এখন আবার কোথায় গিয়েছিলে তোমরা? আবার নতুন কোনো কেস পেয়েছো নাকি? হাতে পেয়েছি, তবে কেসটা যে ঠিক কেমন সেটা এখনো বুঝতে পারিনি। একবার মনে হচ্ছে এটা গুপ্তধনের কোনো ব্যাপার রয়েছে, আবার মনে হচ্ছে সাধারণ কোনো চুরি। আর একটা ব্যাপার হতে পারে, তবে নিখিলেশ এই কথা বলতে বলতে হঠাৎ চুপ করে যাওয়ার স্বভাবটা আমার মোটেই ভালো লাগে না। তাই আমি বললাম, তুমি কি ভাবছো বলো তো? আর মোহরটা কে চুরি করতে পারে বলে তোমার মনে হয়? নিখিলেশ অদ্ভুতভাবে হেসে আমার দিকে তাকিয়ে বলল, যার মোহর চুরি করার ইচ্ছে হয়েছিল সেই তো চুরি করতে পারে অমরজিৎ। আমি বুঝতে পারছিলাম নিখিলেশ এখন আমায় আর কিছুই বলতে চাইছে না, তাই সেই কথায় আমি আর সময় নষ্ট না করে নিজের ঘরে চলে গেলাম। একটু পরে দুপুরের খাওয়া দাওয়া সেরে রোজকারের মতো বিছানায় লম্বা হলাম। তবে বুঝতে পারছিলাম নিখিলেশ ওই বাক্সটার চিঠিটা নিয়ে পড়বে। সেটা আমি একবার দেখেছি, তবে আরও একবার ভালো করে দেখা দরকার। মনে হচ্ছে ওই চিঠিটা থেকে কিছু একটা জানতে পারি, কিন্তু মোহরটা চুরি করতে কে পারে সেটা এখনো পর্যন্ত আমি বুঝতে পারছিলাম না। হেমন্তবাবু নিজেই বলেছেন তিনি বাইরের কাজের লোকের সামনে বাক্সটা খোলেননি। তাহলে দেখতে দেখতে প্রায় সপ্তাহখানেক কেটে গেল। এর মধ্যে নিখিলেশের সাথে এই কেসটার ব্যাপারে আমার খুব বেশি কথাবার্তা হয়নি। সে নিজেও আমায় কিছুই বলতো না, তাই আমি আর নিজে থেকে তাকে কিছুই জিজ্ঞাসা করতাম না। কারণ নিখিলেশ যতক্ষণ না ভাববে সে কিছু জানাবে, তার মুখ থেকে কথা বার করা যাবে না। এর মধ্যে একদিন আমাদের বাড়িতে এলেন হেমন্তবাবু। বেশ কিছুক্ষণ এ কথা ও কথার পরে তিনি নিখিলেশকে সরাসরি জিজ্ঞাসা করলেন, নিখিলেশবাবু আপনি কিছু জানতে পারলেন ওই মোহরের ব্যাপারে? মানে কে ওটা নিয়েছে? ঠিক কার কাছে এখন ওটা আছে সে ব্যাপারে আমি আপনাকে তেমন কিছু এখন বলতে পারবো না। তবে এটুকু বলতে পারবো যে মোহর যার কাছেই থাকুক না কেন সে এখনো অন্য কোথাও সরিয়ে ফেলেনি। আপনার মোহর আপনি নিশ্চিন্তভাবে পেয়ে যাবেন। আচ্ছা, আমায় একটা কথা বলুন, আপনি যেদিন মোহরটা দেখেছিলেন আর তারপর যেদিন মোহরটা আপনার কাছ থেকে হারিয়ে যায়, এর মাঝে আপনি বাড়ি থেকে বেরিয়েছিলেন? বেরিয়েছিলাম, কারণ এই প্রতি রবিবার আমি বাড়ি থেকে একটু বের হই। দুপুর বেরিয়ে যাই, বিকেল সন্ধ্যের মধ্যে ফিরে আসি। আপনাকে তো আগেই বলেছি সারাদিন আমি বাড়িতেই থাকি, তাই ওই একটা দিন আমার একটু ঘোরার সময়। নিখিলেশের মুখে একটা উজ্জ্বল হাসি ফুটে উঠল। সে বলল, এই ব্যাপারটা তাহলে নিশ্চয়ই সবাই জানে, মানে আপনার আশেপাশের বাড়ির লোকজন, এমনকি আপনার দোকানের কাজের লোকটি, তাছাড়া আপনি যে দোকানটা ভাড়ায় দিয়েছেন তিনিও হয়তো এটা জানেন।
হ্যাঁ, সবারই জানার কথা, কারণ আমি এই কথাটা সবাইকেই বলেছি। ওই একটা সময় আপনি বাড়িতে থাকেন না, চুরির জন্য ওটাই ছিল মোক্ষম সময়। কিন্তু আসল প্রশ্ন হলো, চোর জানলো কি করে যে মোহর ওখানে আছে? আপনি কি কোনোভাবে আমার দোকানের লোকটিকে সন্দেহ করছেন, কিংবা সেদিন যারা আমার বাড়িতে কাজ করতে এসেছিল তাদের মধ্যে কাউকে? হেমন্তবাবুর কথায় নিখিলেশ সামান্য উত্তেজিত হয়ে চেয়ারে সোজা হয়ে বসল। তারপরে বলল, সেদিন যারা কাজ করতে এসেছিল, মানে সেদিন কি আপনার বাড়িতে একজনের বেশি কেউ কাজ করতে এসেছিল? সেদিন দুজনে এসেছিল। একজন আমার সাথে ঘরের কাজে সাহায্য করছিল, আর অন্যজন ছিল বাগানে। ওই বাগানের দিকটা সামান্য ঝোপ জঙ্গল হয়েছিল। আমি বাগানের পরিচর্যা করি, কিন্তু বাগানের একদম শেষের দিকে না ওই বড় বড় ঘাস হয়ে গেছিল। সেগুলো পরিষ্কার করার জন্য অন্য একটা লোককেই ডেকেছিলাম। নিখিলেশ হেমন্তবাবুর কথায় চুপ করে রইল। তারপরে বলল, আচ্ছা, এই যে যারা দুজন সেদিন আপনার বাড়িতে এসেছিল, তাদের দুজনকে কি ওই আপনার দোকানের কাজের লোকটি পাঠিয়েছিল? হ্যাঁ নিখিলেশ বাবু, কিন্তু কেন বলুন তো? তেমন কিছু না। আপনার ওই দোকানের ঠিকানাটা আমাকে একটু দিন। আর আপনার দোকানে যে লোকটি কাজ করে তার নাম কি? দুলাল লাহিড়ী। বেশ বেশ, তবে আপনাকে একটা কথা জানিয়ে রাখা এখনই আমার প্রয়োজন বলে মনে হয়। আপনার পূর্বপুরুষদের, অর্থাৎ যতদূর মনে হচ্ছে আপনার ঠাকুরদাকে পাঠানো সেই মোহরগুলো আপনার বাড়িতেই, এই বাড়িতেই কোথাও আছে। আর আপনার বাবা সে ব্যাপারে হয়তো জানতেন, কোনো কারণে তিনি আপনাকে বলেননি, অথবা যতদূর মনে হয় ব্যাপারটা ভুলে গিয়েছিলেন। তবে আমার কেন জানি না মনে হচ্ছে ওই বাড়িতেই কোথাও মোহরগুলো রয়েছে। তার মধ্যে ওই একটা মোহর চিঠির সাথে থাকার ব্যাপারটা সেটাই প্রমাণ করে। নিখিলেশের কথায় আমি আর হেমন্তবাবু দুজনেই অবাক হয়ে গিয়েছিলাম। নিখিলেশ উঠে গিয়ে টেবিলের উপর থেকে বাক্সটা নিয়ে এলো। তারপর বাক্সটার নিচের দিকে একটা ছোট্ট জায়গা দেখিয়ে বলল, এখানে দেখুন। এখানে একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন এখানে একটা নাম লেখা রয়েছে। আর সেই নামটা কিন্তু আপনার বাবার নামের সাথে মিলে যাচ্ছে। অর্থাৎ কোনোভাবেই বাক্সটা আপনার বাবাই তৈরি করেছিলেন, তাই তিনি জানেন মোহরগুলো কোথায় আছে। নিখিলেশের কথায় হেমন্তবাবু অবাক হয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বলল, কিন্তু সেটা কোথায় আছে সে ব্যাপারে আপনি কি কিছু ধারণা করতে পেরেছেন? একটা অনুমান করেছি, তবে শক্ত কোনো প্রমাণ না পাওয়া পর্যন্ত সে ব্যাপারে আমি কিছুই বলতে চাইছি না। আগে আপনার হারিয়ে যাওয়া সেই মোহর উদ্ধার করি। নিখিলেশের কথায় হেমন্তবাবু বেশ কিছুটা আশ্বস্ত হয়েই আমাদের বাড়ি থেকে চলে গেলেন। নিখিলেশ বলে দিল, এরপর যদি কিছু জানানোর থাকে তাহলে নিখিলেশ নিজেই তাকে জানাবে। তার মনে হয় বেশ কিছুটা সময় লাগবে অপরাধীকে ধরতে। হেমন্তবাবু অধৈর্য হবেন না বলে বাড়ি ফিরে গেলেন। তবে এত কিছুর মধ্যে আমি একটা কথাই বুঝতে পারছিলাম না, নিখিলেশ সন্দেহটা করছে কাকে? হেমন্তবাবুর বাড়িতে কাজ করতে আসা সেই লোকগুলোকে, নাকি হেমন্তবাবুর দোকানে কাজ করা সেই লোকটা যে কাজের লোকগুলোকে পাঠিয়েছিল? আর যদিও তাদের সন্দেহ করা যায় কোনোভাবে, তাহলে তারা ঘরের ভেতরে ঢুকে আলমারির থেকে ওই মোহর নিয়ে যাবে কি করে? ঘরের দরজা তো বন্ধ থাকার কথা, ভেতরে তারা ঢুকলো অথচ দরজা ভাঙার কোনো চিহ্ন থাকলো না। মনের মধ্যে এই সমস্ত ব্যাপার ভাবতে ভাবতে উঠে পড়লাম, কারণ নিখিলেশ ততক্ষণে উঠে পড়েছিল কোথাও একটা বেরোনোর জন্য। আমায় সে তার সাথে যাওয়ার কথা বলেনি, তাই আমিও আর জোর করিনি। তবে বুঝতে পারছিলাম ধীরে ধীরে কেসটা ক্রমশ জটিল হয়ে আসছে। প্রথমত সেই চোরকে খুঁজে বার করতে হবে, আর দ্বিতীয়ত হেমন্তবাবুর পূর্বপুরুষদের রেখে যাওয়া সেই মোহর কোথায় আছে সেটাও খুঁজে বার করা দরকার। এভাবেই চলছিল সমস্ত কিছু। এর মাঝে একদিন সকালে চায়ের কাপ হাতে বসে আছি, এমন সময় বৌঠান এসে বলল, সে আবার কোথায় গেল? ঠিক জানি না, এখন কি আমায় আর বলে যায়? হাতে কেস আসার পর থেকে তো নিজে নিজেই বেরিয়ে পড়ে। আরে না ঠাকুরপো, সকালে যখন বেরোনোর জন্য উঠেছিল তখন তোমার খোঁজ খবর করছিল, কিন্তু তুমি ঘুমাচ্ছিলে বলে তোমায় আর ডাকিনি। তবে এখনো ফিরল না ভেবে আমি ভাবলাম তুমি হয়তো কিছু জানো। নিখিলেশ আমায় নিয়ে বেরোনোর কথা ভাবছিল ভেবেই আমার রাগ সামান্য কমে গেল। তাই বললাম, একটা কেস নিয়ে তো রয়েছে, তবে এই মুহূর্তে কোথায় গেছে সেটা আমি ঠিক বলতে পারবো না। আমাদের কথাবার্তা হচ্ছে এমন সময় নিখিলেশ এসে ঘরে ঢুকলো, আর আমাদের দুজনকে কথাবার্তা বলতে দেখে বলল, যেই একটু বেরিয়েছি অমনি আমার নামে শুরু করে দিলে তো। আমার বই গেছে তোমার নামে নিন্দে করতে। ঠাকুরপো জানতে চাইছিল তুমি কোথায় গেছো তাই। ও হ্যাঁ অমরজিৎ, ভেবেছিলাম তোমায় নিয়েই বেরোবো, কিন্তু তুমি যখন ঘুম থেকে ওঠোনি তাই তোমায় আর ডাকিনি। একটা নতুন খবর আছে অমরজিৎ।
বৌঠান বেরিয়ে যেতেই নিখিলেশ চেয়ারে বসে নিজের স্বভাবসিদ্ধ শরীর এলিয়ে দিয়ে বলল, সোনার মোহর, সোনার মোহর বিক্রির চেষ্টা করা হয়েছিল বুঝলে, তবে লোকটার সঠিক পরিচয় এখনো জানা যায়নি। তাড়াতাড়ি তাকে ধরতে না পারলে সোনার মোহর হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু চুরিটা কে করেছিল? সেই হেমন্তবাবুর দোকানের এই কাজের লোকটার পাঠানো কেউ? নিখিলেশ রহস্যময়ভাবে হেসে আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপরে বলল, আমিও সেটাই ভেবেছিলাম প্রথমে অমরজিৎ, তারপর হঠাৎ করে একটা ব্যাপার মনে হওয়াতে বুঝতে পারলাম হেমন্তবাবুর দোকানের কাজ করা লোকটি নির্দোষ। তবে তার পাঠানো দুজনের মধ্যে কেউ একজনের পেছনে রয়েছে। আর হেমন্তবাবুর সেই মোহর যেগুলো তার বাড়িতে লুকানো আছে বলছিলে? সেটাও হয়ে যাবে অমরজিৎ, সেটাও হয়ে যাবে। আর একটু অপেক্ষা করতে হবে, আর একটু অপেক্ষা করলেই সবটা আমাদের সামনে চলে আসবে। অপেক্ষা করলাম, তবে বেশ কয়েকদিন অপেক্ষা করার পরেও যখন কিছুই জানতে পারা গেল না, যখন ভেবে বসেছি নিখিলেশ হয়তো ব্যাপারটা কিছুই খুঁজে বার করতে পারেনি, ঠিক তখনই একদিন সন্ধ্যাবেলা নিখিলেশ বলল, কাল সকালে কি তোমার কোনো কাজ রয়েছে অমরজিৎ? না, কাল তো আমার তেমন কোনো কাজ নেই। কেন, কি হয়েছে বলো তো? কাল সকালে একবার আমাদের হেমন্তবাবুর বাড়িতে যেতে হবে। কেসটার সমাধান প্রায় হয়ে গেছে, সেই ব্যাপারে সামান্য কথাবার্তা বলা দরকার। আমি অবাক হয়ে বললাম, সন্ধান পেয়ে গেছো? কে চুরি করেছে? হেমন্তবাবুর বাড়িতে কাজ করতে আসা দুজনের মধ্যে একজন চুরিটা করেছে, তবে ব্যাপারটা হলো এখানে তাকে সাহায্য করেছে আরো একজন, যে সাহায্য না করলে চুরিটা কখনো হতোই না। কাল হেমন্তবাবুর বাড়িতে গিয়েই ব্যাপারটা আমি খুলে বলবো। আর ওই মোহরগুলো যেগুলো হেমন্তবাবুর পূর্বপুরুষদের কেউ বাড়িতে লুকিয়ে রেখেছেন? মোহরগুলি লুকিয়ে রেখেছেন হেমন্তবাবুর বাবা। তিনি যখন এখানে আসেন তখন বা তারপরে আর কি, তিনি ওই বাড়িটা তৈরি করেন। যতদূর সম্ভব হেমন্তবাবুর জন্ম হয়েছে এখানে, অর্থাৎ হেমন্তবাবুর বাবা এবং তার ঠাকুরদা দুজনেই এখানেই ছিলেন, আর সেই সময় মোহরগুলি এখানে লুকিয়ে রাখা হয়। এখন মোহরগুলো ওই ঘরেই কোথাও রয়েছে অমরজিৎ। তাহলে কাল সকালেই সবকিছুর সমাধান তুমি খুঁজে বার করতে পারবে, তাই তো? তবে হেমন্তবাবুর সেই মোহরটা? এক মিনিট। বলে উঠে গিয়ে টেবিলের ড্রয়ার খুলে একটা ছোট্ট বাক্স বার করে আনলো। আসলে এটাই সেই বাক্সটা যেটা সেদিন হেমন্তবাবু আমাদের দিয়ে গেছে। বাক্সটা আমার সামনে টেবিলের উপর রেখে নিখিলেশ হাসি মুখে বলল, খোলো। আমি বাক্সটা খুলতেই অবাক হয়ে গেলাম। বাক্সের মধ্যে সেই কাগজটা এখনো ভাঁজ করে রাখা রয়েছে, তবে কাগজের উপরে একটা সোনার ছোট্ট স্বর্ণমুদ্রা রয়েছে। তার রং সামান্য কালচে হয়ে এলেও সেটা যে সোনার তা বোঝা যায়। আমি মোহরটা হাতে তুলে নিয়ে এদিক ওদিক ঘুরিয়ে দেখতেই বুঝতে পারলাম এটা বেশ পুরনো আমলের কোনো বাদশাহী স্বর্ণমুদ্রাই হবে, কারণ অস্পষ্ট স্বর্ণমুদ্রার গায়ে ছাপ। কোনো বাদশাহী আমলের সম্রাটের সেটা। পেছনের দিকে লেখাগুলো অস্পষ্ট হয়ে এসেছে। আমি অবাক হয়ে সেটা হাতে নিয়ে বললাম, কিন্তু তুমি এটা পেলে কোথায়? এখন কিচ্ছু না, যা হবে কাল। আমি বুঝলাম কাল সকালের আগে কোনো কিছুই জানা যাবে না। নিখিলেশ যখন বলেছে কাল সকালে জানা যাবে, তাহলে কাল সকাল পর্যন্ত অপেক্ষা করেই দেখা যাক। এত কিছুর মধ্যে কিন্তু একটা জিনিস আমার মাথায় কিছুতেই ঢুকছিল না। মোহরটা যদি হেমন্তবাবুর ঘরের আলমারির ভেতর থেকে চুরি হয়ে যায়, তাহলে সেটা চুরি করলো কিভাবে? গোটা রাত এটা ওটা ভাবতে ভাবতে কেসটা সাজানোর চেষ্টা করতে লাগলাম। একসময় ব্যাপারটা এমন দাঁড়ালো যে আমার মনে হলো হেমন্তবাবু বোধহয় কোনো একটা ভুল কথা বলেছে। আমার মনে হয় যেদিন বাক্সটা আলমারি থেকে তিনি বার করেছিলেন, তার সামনে ওই কাজের লোক দুজন ছিল। তাদের মধ্যে কেউ একজন বাক্স থেকে মোহরটা বার করে নিয়েছে। হয়তো হেমন্তবাবু তেমনভাবে ব্যাপারটা খেয়াল করেননি, তাই তার মনে হয়েছে মোহরটা বাক্সের ভেতরেই আছে, অথচ সেটা তখন থেকেই ছিল না। পরবর্তীতে যখন তিনি বাক্সটা বার করেন, তখন দেখেন মোহরটা আর নেই। এভাবেই বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করতে করতে কেসটা মনের মধ্যে একরকম সাজিয়ে নিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে নিখিলেশের সাথে বেরিয়ে পড়লাম হেমন্তবাবুর বাড়ির উদ্দেশ্যে। নিখিলেশ বাবু, আমি জানতাম আপনি আমার মোহরটা ঠিক উদ্ধার করে দিতে পারবেন, কিন্তু কিন্তু কিভাবে করলেন বলুন তো? মানে আমার ঘরের আলমারি থেকে মোহরটা চুরি করলো কে? চুরি করেছিল আপনার বাড়িতে কাজ করতে আসা দুজন লোকের মধ্যে একজন।
তবে আপনি যদি মনে করেন যে লোকটি আপনার ঘরে আপনার সাথে কাজ করছিল সে চুরি করেছে, তাহলে আপনি ভুল মনে করছেন। যে লোকটি আপনার বাগানের কাজ করছিল সে জানালা থেকে আপনার বাক্সটা দেখতে পায়। যখন আপনি বাক্সটা খুলে মোহরটা হাতে নিয়ে দেখছিলেন, তখন সে জানলা থেকেই সমস্ত কিছু দেখেছিল আর মনে মনে ভেবে রেখেছিল এই মোহরটা তাকে চুরি করতেই হবে। যদিও প্রথমে ব্যাপারটা আমার অনুমান ছিল, পরে সমস্ত প্রমাণ সেটাই প্রমাণিত করেছে। কিন্তু চুরিটা করলো কখন, আর চুরিটা করলই বা কিভাবে? আপনার বোধহয় মনে আছে, আপনার বাড়িতে কাজ ছিল প্রায় দিন দুয়েক, আর প্রথম দিনেই আপনি বাক্সটা খুলে মোহরটা দেখেছিলেন। সেই সময় সেই কাজের লোকটি একটা পরিকল্পনা করে, সেই পরিকল্পনা মতো সে আপনার বাড়ির সদর দরজার চাবিটা কিছুক্ষণের জন্য গায়েব করে দেয়। আপনার বোধহয় মনে থাকবে, বাগানে কাজ করা লোকটা কোনো একটা কারণে ঘণ্টাখানেকের জন্য ছুটি নিয়ে গিয়েছিল। হেমন্তবাবু অবাক হয়ে বললেন, হ্যাঁ নিখিলেশ বাবু, আপনি ঠিকই বলেছেন। সে কিছুক্ষণের জন্য বাড়ি গেছিল, তবে ঘন্টাখানেকের আগেই আবার ফিরে আসে। সে আসলে বাড়িতে যায়নি, সে আপনার সদর দরজার চাবি, আর আমার যতদূর মনে হয় আপনার ঘরের সমস্ত চাবি একটা রিংয়েই থাকতো, সেই চাবির গোছাটা নিয়ে গিয়ে তার নকল চাবি তৈরি করানোর জন্য দিয়ে আসে, আর তারপর আবার ফিরে এসে আপনার চাবিটা চাবির জায়গাতেই রেখে দেয়। আপনার সামান্য ভুল হয়েছে, তাই চাবি কোথায় ছিল আর এখন কোথায় রয়েছে সেটা আপনি খেয়াল করেননি। এরপর সে সুযোগ খুঁজতে থাকে, আর অচিরেই বুঝতে পারে যে রবিবার দিন আপনি সকালে বেরিয়ে দুপুর বিকেল ঘুরে তারপর ফিরে আসেন, আর সেই সময় সে আপনার বাড়িতে এসে দরজা খুলে ঢুকেছিল। দেখুন, আপনার বাড়িটা লোকালয়ের মধ্যে হলেও আপনার ঘরটা কিন্তু একটু পিছনের দিকে, তাই রাস্তা দিয়ে সহজে কেউ বাড়ির ভেতর ঢুকছে কিনা বা আছে কিনা বুঝতে পারবে না। এছাড়া তাকে এর আগে দুদিন সবাই কাজ করতে দেখেছে বাগানে, তাই তাকে সন্দেহ করার মতো তেমন কিছু থাকার কথা নয়। এভাবেই সে নকল চাবিটা নিয়ে আপনার ঘরে ঢোকে এবং আপনার বাবার আলমারি থেকে বাক্সটা তুলে সেখান থেকে মোহরটা বার করে নিয়ে চলে যায়। সমস্ত কিছুই সে আগের মতো গুছিয়ে রেখেছিল, তাই আপনি কিছুই ধরতে পারেননি। যখন ধরতে পারেন তখন অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, কিন্তু আপনার ভাগ্য বোধহয় ভালো ছিল, তাই সে ওই মোহর বিক্রি করে দিতে পারেনি। চুরি করে নিয়ে যাওয়ার পরদিন সে জ্বরে পড়ে। জ্বর কাটতে কাটতে আপনি আমার কাছে চলে এসেছেন। তারপরে সে বেরিয়ে মোহর বিক্রি করার চেষ্টা করে, তবে এমন একটা মোহর যে কোনো জায়গায় বিক্রি করা সম্ভব নয়। তাই আপনার কাছ থেকে খবরটা পেয়েই আমি শহরের বেশ কয়েকটা সোনার দোকানে জানিয়ে রাখি যে এমন কোনো একটা মোহর যদি কেউ বিক্রি করতে আসে তাহলে তাকে যেন আটকে রাখার চেষ্টা করা হয়। বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর আমি একটা সূত্র পাই, একজন মহিলা মোহরটা বিক্রি করতে এসেছিলেন। আর সত্যি বলতে দোকানটাই এলাকার কাছাকাছি। আমি তখনই বুঝতে পারি আসল চোর তাকে পাঠিয়েছে। তখন তার সাথে কথাবার্তা বলে এবং একটু চাপ দিতেই সে স্বীকার করে বসে তার স্বামী তাকে পাঠিয়েছে মোহরটা বিক্রি করতে। তারপর বাকিটা অতি সংক্ষিপ্ত, আর জ্বর তখনও ভালোভাবে কমেনি, তার মধ্যে তাকে জেরা করে সমস্ত কিছুই জানা যায় আর মোহরটা ফিরিয়ে নিয়ে আসা হয়। তবে তার যা শাস্তি হবার সেটা হবে। আচ্ছা, এখন আপনি আপনার মোহরটা রাখুন। মোহর ফিরে পেয়ে হেমন্তবাবুর মুখে হাসি ফুটে উঠছিল। এবার তিনি বললেন, নিখিলেশ বাবু, এটা তো ফেরত পেলাম, কিন্তু আপনি বলেছিলেন সমস্ত মোহর নাকি আমাদের বাড়িতেই আছে, তাহলে সেগুলো কোথায়? নিখিলেশ বসার জায়গা থেকে উঠে হেমন্তবাবুর বাবার ঘরের দিকে এগিয়ে গেল। তার পিছু পিছু আমরাও গেলাম। নিখিলেশ ঘরে ঢুকে চারিদিকে দেখতে লাগলো। দেখতে দেখতে একসময় দেখা গেল হেমন্তবাবুর বাবার ঘরে হেমন্তবাবুর ঠাকুরদার একটা ছবি রয়েছে। নিখিলেশ ঘরের একটা চেয়ার তুলে এনে ছবিটা নামালো। ছবিটা বেশ বড়, একটা মোটা কাঠের ফ্রেমে ছবিটা বাঁধানো। নিখিলেশ ছবিটা মাটিতে নামিয়ে এনে বলল, একটা কাজ করুন, এই ছবিটার কাঠের ফ্রেমটা খুলতে হবে, একটা হাতুড়ি বা ওই জাতীয় কিছুর ব্যবস্থা করুন। হেমন্তবাবু একটু অবাক হলেও নিখিলেশের কথা মতো একটা হাতুড়ি আর একটা ছোট্ট ছেনি জাতীয় লোহার কিছু নিয়ে এলো। সেই দুটো দিয়ে নিখিলেশ ধীরে ধীরে কাঠের ফ্রেমটা খুলতেই হঠাৎ ঝনঝন শব্দ শুনতে পেলাম। কাঠের ফ্রেমটা সম্পূর্ণ আলগা হয়ে যেতে কাঠের ফ্রেমের পেছন দিক থেকে সোনার মোহর মেঝেতে ঝরে পড়ে ঝমঝম করতে লাগলো। চারিদিকে ছড়িয়ে পড়ল, কয়েকটা গড়িয়ে গিয়ে ঢুকলো খাটের তলায়। হেমন্তবাবুর চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে এলো। তিনি বললেন, সে কি, আমার ঘরে রাখা আমার ঠাকুরদার ছবির কাঠের ফ্রেমের মধ্যে এতদিন ধরে মোহরগুলো ছিল? ও মাই গড! আর আমি জানতেই পারিনি নিখিলেশ বাবু। জানতে না পারারই কথা হেমন্তবাবু, তবে এখন তো আপনি পেয়ে গেছেন। এবার আমি তাহলে চলি হেমন্তবাবু। না না নিখিলেশ বাবু, সে কি কথা! আপনি আমার এত সাহায্য করলেন। এক মিনিট দাঁড়ান, এক মিনিট।
আপনার যা প্রাপ্য সেটা আমি আপনাকে 2-1 দিনের মধ্যেই পাঠিয়ে দেব, কিন্তু চেষ্টা করব আমি নিজে গিয়ে দিয়ে আসার। তবে আপনি এই বাক্সটার মধ্যে থাকা এই মোহরটা রাখুন। মেঝের মধ্যে ছড়িয়ে রইল সোনার মোহর। হেমন্তবাবু উঠে বিছানার উপর থেকে সেই কাঠের বাক্সটা নিয়ে এলেন। তারপর কাঠের বাক্স থেকে মোহরটা বার করে নিখিলেশের হাতে দিয়ে বললেন, আপনি আমায় যে সাহায্য করলেন তা কোনোদিন ভোলার নয় নিখিলেশ বাবু। এটা আমি খুশি হয়ে আপনাকে উপহার হিসেবে দিচ্ছি। নিখিলেশ মোহর হাতে নিয়ে হাত বন্ধ করে হেসে বলল, ধন্যবাদ হেমন্তবাবু। আশা করি আপনি আপনার পূর্বপুরুষদের এই মোহরগুলো অকারণে বিক্রি করে দেওয়ার কথা ভাববেন না। এগুলো আপনাদের পারিবারিক সম্পত্তি, আর এগুলোর সাথে কোনো একটা ঐতিহ্য জড়িয়ে আছে। যতদূর মনে হচ্ছে এগুলো বাদশাহী আমলের মোহর। এগুলোর সঠিক সংরক্ষণ আপনি করবেন বলে আমার মনে হয়। নিখিলেশ বাবু, আমার চলার মতো অর্থ আমার কাছে আছে। এগুলো আমি কখনোই বিক্রি করব না। এগুলো আমার কাছে পূর্বপুরুষের স্মৃতি নিখিলেশ বাবু। যথাযথ ব্যবস্থা আমি এর নেব। আমরা হেমন্তবাবুর বাড়ি থেকে ফিরে এলাম। নিখিলেশ নিজের ঘরের চেয়ারে বসে মোহরটা টেবিলের উপর রেখে বেশ কিছুক্ষণ দেখল। তারপর একটা ছোট্ট কাঠের বাক্সের মধ্যে সেটা ভরে টেবিলের ড্রয়ারে রেখে আমার দিকে তাকিয়ে বলল, সত্যি বলতে কি অমরজিৎ, হেমন্তবাবু যে মোহরটা উপহার দিয়ে দেবেন সেটা কিন্তু আমি ভাবতে পারিনি। তবে উপহার না নেওয়াটাও খারাপ দেখায়, তাই নিতেই হলো। আমি নিখিলেশের কথা শুনে হাসলাম। তারপরে বললাম, আচ্ছা নিখিলেশ, আমার একটা কথা বলো তো, যে চুরিটা করেছিল তাকে কি শাস্তি দেওয়া গেছে? অমরজিৎ, এই ব্যাপারটা বরং থাক। মাঝে মাঝে মানুষ এমন কিছু করতে বাধ্য হয় যেগুলো আমাদের সাধারণ আইনের চোখে অপরাধ বলে গণ্য হয়, কিন্তু সেই অপরাধটা যে আসলে সবসময় অপরাধী হবে তা কিন্তু নয়। মাঝে মাঝে কিছু ব্যাপার বরং ছেড়ে রাখাই ভালো। থাক অমরজিৎ, থাক বিষয়টা। আমি নিখিলেশের কথাগুলো কিছুই বুঝতে পারলাম না। নিখিলেশ চুপ করে বাইরের জানালার দিকে তাকিয়ে বসে রইল। বেশ কিছুদিন পরে জানতে পেরেছিলাম হেমন্তবাবুর মোহরটা যে লোকটা চুরি করেছিল সে মারাত্মক রকমের জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। সেখানে কয়েকদিন থাকার পর হাসপাতালে তার মৃত্যু ঘটে। নিখিলেশ আমায় না জানিয়েই তাকে দেখতে গিয়েছিল, আর ফিরে এসে তার হতভাগ্য স্ত্রী এবং তাদের একটি ছোট্ট মেয়েটির পরবর্তী কষ্টকর ভবিষ্যতের জন্য দুঃখ প্রকাশ করছিল। হেমন্তবাবু তার কথা রেখেছিলেন। কয়েকদিন পরে তিনি এসে নিখিলেশকে বেশ কিছু অর্থ সাম্মানিক হিসেবে দিয়েও গিয়েছিলেন। তবে কেসটা সমাধান করে নিখিলেশ যে খুব বেশি আনন্দ পেয়েছিল তা আমার মনে হয়নি। অন্তত তার মুখ দেখে সেটা আমার বুঝতে কোনো অসুবিধে হয়নি। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে মোহর রহস্য। তাহলে কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর প্রতি সপ্তাহে দারুণ দারুণ সব গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।